আপনারা শুনছেন ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস দীপ চাহে শিখা। আজকে উপন্যাসটির চতুর্থ পর্ব। পথে নেমেই মিহির একটা চায়ের দোকানে ঢুকে পড়ল। চা সে অল্পক্ষণ আগেই খেয়েছে, এখন দরকার নেই। তবু সে ঢুকল, একখানা চেয়ারে এসে বসল। বয় এসে বলল, কি দেব? চা? না না, কফি। কোকো এক কাপ। না। বয়টা বিস্মিত হয়ে মিহিরের মুখের দিকে চেয়ে আছে। চিন্তিত মিহির বলল, যা হোক কিছু দাও, কফি আর কিছু চাট, মানে চপ আর কাটলেট। বয়টা চলে গেল। কিছুক্ষণ পরে এনে দিল তার বরাদ্দ খাদ্য। মিহির আস্তে আস্তে খাচ্ছে আর ভাবছে কি করা যায়। এই দুর্জয় প্রলোভন সে এড়াবে কি করে? শক্তি কেবল শক্তিই আসবে না, বেশ কিছু মুক্ত এবং সম্পদও আনবে। তার ইঙ্গিত দিয়েছেন ওরা। কিন্তু সম্পদ না হয় নাই এলো, শক্তি নিজেই এত অতুলনীয় সম্পদ। না, এত সম্পদ রাখবার জায়গা নেই মিহিরের বাড়িতে। তার ছোট্ট ফ্ল্যাটে এত বেশি সম্পদ ধরবে না। তবে শক্তির সঙ্গে হয়তো একটা বাড়ি আসবে, গাড়ি তো আসবেই। তবু মিহির কেন এত ভাবছে? খোঁড়া অকর্মণ্য চিনি, আর সোসাইটির সেরা মেয়ে শক্তি, আকাশ জমিন ফারাক। এই স্বয়মাগতাকে নিশ্চয়ই স্বাগত জানাবে মিহির। জানানোই তো উচিত তার। ভাগ্য যখন আসে তখন তাকে আসতে দিতে হয়, নইলে ভাগ্যদেবী বিরূপ হন। মিহিরের সৌভাগ্য আপনিই আসছে, একে কি অবহেলা করা ঠিক হবে? না, কখনো না। চিনির ব্যবস্থা তার বাবাই করবেন, যা হোক কিছু করবেন। চিনিকে কি কাজে দেবেন কে জানে? কে জানে চিনি তার অত বড় জীবনটা কেমন করে কাটাবে? জেনে তার কি দরকার? চিনির উপর প্রেম তো কিছুমাত্র নেই মিহিরের। যেটা আছে সেটা নিছক সহানুভূতি, করুণা মাত্র। ওর মূল্য নিশ্চয়ই কিছু আছে, যেমন কাগজের নোট বিদেশে যা চলে না। মিহির উঠে পড়ল। এটা একটা বড় রেস্টুরেন্ট, বহু লোক খাচ্ছেন, নারী পুরুষ, সুসজ্জিত তরুণ তরুণী। সে অনতিবিলম্বে নিয়ে আসবে শক্তিকে এখানে, ভাবতে আনন্দ হচ্ছে। আজ রবিবার, হয়তো মিহির আসবে, এই আশায় চিনি অপেক্ষা করছে। অন্তরের কোনো এক অজ্ঞাত কন্দরে একটা আনন্দ নির্ঝর যেন মুখ খুলেছে। তারই কলকাকলি শোনা যায় গানের মতো। গভীর গোপন এই অনুভূতি সম্পূর্ণ নতুন চিনির কাছে। পরিপাটি সাজসজ্জা করবার মতো সুদেহ ধারিণী নয় সে। তবু ঝির সাহায্যে নিজেকে যথাসম্ভব সুন্দর করে সাজালো। দেখল একটা বড় আয়নায় তার প্রতিবিম্ব। খুশি হলো নিজেকে দেখে। না, মিহির এলো না। 5টা বাজলো, বাজলো 6টা, 7টা। না, মিহির এলো না। নৈরাশ্যতা অগ্রাহ্য করে চিনি ভাবছে, হয়তো কোনো কাজে আটকে গেছেন উনি, হয়তো শরীর ভালো নেই, হয়তোবা আমার জন্য গেছেন কোনো ডাক্তারের কাছে। তাছাড়া আর কি হতে পারে? অন্য আর কিছু নয়। মিহির তো কথাই দিয়েছে তাকে। মিহিরদা আসবে, দিদির সঙ্গে কথা কইবে। তাই মিনি বা হিরণ কেউ উপরে আসেনি আজ। কোথায় তারা? চিনি ঝিকে বলল, হিরণ কোথায় মান্দা? কি জানি, খেলতে গেছে হয়তো। আর মিনি? ছোটদি মামার বাড়ি গেছে, মাও সঙ্গে গেছেন। তাহলে হিরণও হয়তো মামার বাড়ি যাবে। হ্যাঁ, ওখানে মামাতো ভাইয়ের ছেলের ভাত, রাত্রে খাওয়া দাওয়া। বাবা কোথায়? তিনি ফিরে আবার কোথায় বেরিয়েছেন, হয়তো তিনিও গেছেন। বাড়িটা তাই এতখানি নির্জীব। চিনি আর কোনো প্রশ্ন করল না, করতে ইচ্ছে করল না তার। কেমন একটা ক্লান্তিতে অসুস্থ হয়ে উঠেছে তার দেহ মন। অবসাদের অবসন্নতা ওকে ঘিরে ধরেছে। সাজ পোশাক যতটুকু করেছিল সব খুলে ফেলে চিনি শুয়ে পড়ল। রাত তখন 9টা, হয়তো ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কলধ্বনি শুনল মিনি আর হিরণের। তারা ফিরে এসেছে। ভাই বোনে ছাদে এসে ডাকল চিনিকে, দিদি, ও দিদি ভাই ওঠ, তোর জন্য খাবার এনেছি। খাবার?
হ্যাঁ, মামা বাবু পাঠালেন। ওঠ, খেয়ে নে। আমার কিছু খেতে ইচ্ছে নেই মিনি। তা হবে না, আমরা খেয়েছি আর তুই খাবি নে, এ হয় না। তবে আন। ইচ্ছে না থাকলেও চিনি খেতে বসল, কারণ মিনি আর হিরণ তাকে অত্যন্ত ভালোবাসে। না খেলে ওরা ক্ষুণ্ণ হবে, তাই খেতে হলো। মিনি হঠাৎ প্রশ্ন করে বসল, মিহিরদা এসেছিলেন দিদি? না। আসেননি? কেন রে? কি জানি, কিন্তু আমাকে কাল ফোনে বলেছিলেন আসবেন। হয়তো কোনো কাজে আটকে পড়েছেন। কি জানি। মিনি একটু থেমে বলল, ডক্টর সত্যরায় ওকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। তাতে কি হয়েছে? আমার অসুখের ব্যাপার নিয়ে হয়তো কোনো আলোচনা করবেন। ও খুব সোজা সরল লোক দিদি, তাই না? তোরও কোনো বুদ্ধি হলো না? না। হাসলো চিনি না কথাটা বলে। ছোট বোন বলছে তোর কোনো বুদ্ধি হলো না, তাই হেসে প্রশ্ন করল, তোর বুদ্ধিতে কি বলে? বলছি, হিরণ, তুই ঘুমোগে যা। হিরণ চলে গেল। মিনি একটু ভাবল, পরে বলল, মা চায় ডক্টর সত্যরায় আমাকে বিয়ে করুক। ভালোই তো। হ্যাঁ, কিন্তু আমি চাই না। কেন? ডক্টর সত্যরায় ভালো বর সন্দেহ নেই, কিন্তু তার সঙ্গে আমার কোনোদিন বনবে না। কেন বনবে না কেন রে? ওর একটা বোন আছে, সুক্তি। খুব সুন্দরী মেয়ে, খুব নামকরা সুন্দরী। গান গায়, নাচে, আর ছোড়াদের মাথা খেয়ে বেড়ায়। অবশ্য তারা ওদের সমাজের। সকলের সম্বন্ধে এমন খারাপ ধারণা কেন করিস মিনি? এ অন্যায়। করি, করতে বাধ্য হই। তুই কি জানিস, বিছানায় পড়ে পড়ে বই পুঁথি ঘেটে এসব তথ্য জানা যায় না। ওই সুক্তি সাংঘাতিক মেয়ে। ওকে যে বিয়ে করবে, তার কপালে অনেক দুঃখ আছে। তাতে তোর কি? কিন্তু সত্যরাই তো খারাপ লোক নন। কে জানে, ওরা খুব বড় লোক, অনেক টাকার মালিক। ওই ছেলে আর ওই মেয়ে। বাবা বড় প্রফেসর, বৈজ্ঞানিক। ছেলে বিলেত ফেরত ডাক্তার। বিলেত আমেরিকাতেই ওদের ঘরবাড়ি হবার কথা। আমাদের দুর্ভাগ্য, ওরা ভারতে জন্মেছে। ওরা ঠিকই জন্মেছে মিনি। ডক্টর সত্যরায় ভালো পাত্র। যদি তিনি নেন তোকে, তো খুবই আনন্দের কথা। তোর মাথা আর আমার মুন্ডু। ওরা কি মিহিরদা নাকি রে? আনন্দের কথা হবে। মিহিরদার উপর তোর লোভ আছে মিনি? হাসছে চিনি। হ্যাঁ, ছিলই তো, কিন্তু তাতে কি? মিহিরদা তোকে ভালোবাসে। এই সত্যটা জানার সঙ্গে সঙ্গে আমি ওকে ছেড়ে দিয়েছি। তোর জন্যে আমি এই স্যাক্রিফাইস করতে আনন্দ বোধ করছি দিদি। তোর জীবনে সোনার কাঠির স্পর্শ লাগুক। তুই মিহিরদের বুকে মাথা গুজিয়ে একান্ত নির্ভরতায় শুয়ে থাকবি। আমি তার শালি হব, বোন হয়ে যাব। মিনু, এত বড় ত্যাগ করেছিস তুই আমার জন্যে? হ্যাঁ, মিহিরদাকেও আমি বলেছি সে কথা। বলেছি, দিদিকে বিয়ে করুন আপনি। আমি আপনার বোন। আমাকে মা বাবা এবং আপনি যোগ দেখে কোনো পাত্রের হাতে দেবেন। আমি দিদির জন্য আপনাকে ছেড়ে দিলাম। আমাকে নিয়ে কি যে তিনি করবেন কে জানে। চিনির চোখে জল টলটল করছে। তুই ভালো হবি দিদি, নিশ্চয়ই ভালো হয়ে উঠবি। এ পর্যন্ত বাবা তোর জন্য যে চিকিৎসা করিয়েছেন, তা যথেষ্ট নয়। ইচ্ছা সত্ত্বেও বাবা কিছু করতে পারছেন না। মা খুব বাধা দেয়। বলে, ওর জন্য আর কত খরচ করবে? বিস্তর টাকা তো খরচ করলে ওই ইনভ্যালিডটার জন্যে। বাবা মার কথা শোনেন আর কাঁদেন। মার নিন্দে করিস নে মিনু। নিন্দে কিসের? যা বলছি সত্যি বলছি। মা মিহিরদাকে ছাড়ত না। আমার সঙ্গে তার বিয়ে দিতই। আমি রাজি হলাম না। সেটা মিহিরদাকেও জানিয়ে দিলাম। অবশ্য মিহিরদা তোকে চাইল, তাই দিলাম। যথেষ্ট তুই করেছিস মিনি আমার জন্যে। যা, এখন শুতে যা। মিনি উঠে যেতে যেতে আবার বসল। বলল, ডক্টর সত্যরায়ের বাড়িতে তার বোনের সঙ্গে মিহিরদার দেখা হওয়াটা আমি পছন্দ করতে পারছি না দিদি। তা তুই কি আর করতে পারিস?
ওদের তো আগেও পরিচয় ছিল। ছিল ঠিকই, কিন্তু সেটা শক্তি যখন ছোট ছিল। এখন সে ঝলমলে শক্তি, তবে ফোপরা ফাঁপা, ওর মধ্যে মুক্ত নেই। মিনি, মানুষকে তুই বড় বেশি খারাপ ভাবিস। ছি। তুই কি করে জানবি দিদি? পুঁথিতে এসব লেখা থাকে না। মানুষ খারাপ, স্বভাবতই খারাপ। ভালো হয়ে যায় কেউ কেউ, সেইটাই স্বভাবের বিকৃতি। খারাপ হওয়াটাই মানুষের স্বভাব। যা, যত সব বাজে কথা। মুনি ঋষি যোগী সিদ্ধ সাধক সবাই খারাপ? সব মানুষই জঘন্য? না, তা মোটেই নয়। মুনি ঋষির যুগ নেই এখন দিদি। এ অমুনি অঋষির যুগ। এরা ঋষি হয় না, রাসব হয়। মুনি হয় না, মাতাল হয়। যোগী হয় না, যৌন ক্ষুধায় পীড়িত চুল দাড়িওয়ালা ভণ্ড হয়। আচ্ছা, যা হয় হোক গে, তুই এখন যা, শো গিয়ে। আর না যাবি তো শুয়ে পড় আমার কাছেই। সেই ভালো, নিচে আর যাব না। মিনি চিনির পাশেই শুয়ে পড়ল। এমনি সে মাঝে মাঝে থাকে, রমলাও জানে। কিছু বলতে গেলে তেড়ে আসবে মিনি, হাজার কথা শুনিয়ে দেবে মাকে। দিদিকে সে ভালোবাসে, তার কাছে শুয়ে থাকবে। কি বলার আছে? অক্ষম অথর্ব দিদি তার। আদর ভালোবাসা না পেলে সে বাঁচবে কি করে? মিনির মত স্পষ্ট, সে অত্যন্ত বুদ্ধিমতী আর প্র্যাকটিক্যাল মেয়ে। স্বপ্ন ওর নেই, কাব্য ও করে না জীবনকে নিয়ে। ডক্টর সত্যরায়কে ওর নানা কারণে অপছন্দ। সব থেকে বড় কারণ, সত্যরায়ের চরিত্র সম্বন্ধে তার অনেক খারাপ কথা জানা আছে। শক্তি সম্বন্ধে সব চিন্তাই শেষ করেছে মিহির। এখন তাকে বিয়ে করে ঘরে তোলাই বাকি। কথা অবশ্য আর অগ্রসর হয়নি, তবে কথা তো হয়েই আছে। অকস্মাৎ কেন কে জানে চিনির কথা মনে পড়ল তার। কাল রবিবার ছিল, যাবার কথাও ছিল চিনির কাছে, যাওয়া হয়নি। অন্যায় হয়ে গেছে। না, অন্যায় কিসের? যেতে পারেনি, তার আর কি করার আছে? তবু জানিয়ে দেওয়া উচিত ছিল তার। চিনি হয়তো অপেক্ষা করেছিল তার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই ছিল অপেক্ষা করে। ওখানে যাওয়া কমিয়ে দিতে হবে। যাবার কি বা দরকার আর? না গেলেই ভালো। আজই বিমলবাবুকে জানিয়ে দেবে মিহির যে বিশেষ একটা কাজের চাপ পড়ায় সে এখন 2-4 দিন যেতে পারবে না। এই সংবাদটা যেন চিনিকে দেওয়া হয়। কিন্তু এর জন্য বিমলবাবুকে কেন? ফোন করে মিনিকে জানিয়ে দিলেই হবে। মিহির বেরুল তার নবপ্রকাশিত বইখানা নিয়ে। শুক্তির বাবাকে দেবে। পরিপাটি করে গোপেনবাবুর নামটা লিখেছে। একবার দেখল ভুল ত্রুটি কিছু আছে কিনা লেখাটায়। না, ভুল নেই। সকালেই গেল মিহির। দুপুরে কলেজ আছে। পথে একটা দোকানে ঢুকে নগদ পয়সা দিয়ে ফোন করল বিমলবাবুর বাড়িতে। মিনিই ধরল ফোনটা। হ্যালো, কে? আমি মিহির। খুব জরুরি একটা কাজ পড়ে যাওয়ায় কাল তোমাদের ওখানে যেতে পারিনি মিনু, কিছু মনে করো না। কাল দিদি অনেক রাত অবধি অপেক্ষা করেছিল আপনার জন্য। আজ আসবেন তো? না, আজও যেতে পারবো না। কাজটা শেষ হতে দেরি হবে। কি এমন কাজ আপনার স্যার? যত সব বাজে কথা। বিশ্বাস করো, কলেজের একটা জরুরি কাজ পড়েছে আমার ঘাড়ে। বেশ, কবে আসবেন বলুন? এই কাজটা শেষ করেই যাব। দিন 7 তো লাগবেই। 7 দিন? আপনাকে তাহলে হারালাম নাকি আমরা? ওসব কি বলছো মিনু? অনেক দুঃখেই বলছি স্যার। যখন আপনার অবকাশ হবে আসবেন। তুমি খুব চটেছ দেখছি। না স্যার, চটিনি। একটা গান মনে পড়ল। কি গান? শুনবেন? আচ্ছা, দিদির তরফ থেকে আমি শুনিয়ে দিচ্ছি, শুনুন। মিনি মিনিট খানেক নীরব থেকে তৈরি হয়ে নিল মনে মনে। তারপর ফোনেই গাইতে আরম্ভ করল। আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। আমি চিরদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিও। শুনলেন? এটা দিদির কথা, কবিগুরু লিখেছেন। হ্যাঁ, এখন একটু ব্যস্ত আছি। প্লিজ ডোন্ট মাইন্ড।
শিগগির গিয়ে সব গানটা শুনব। আচ্ছা স্যার, ধন্যবাদ। প্রাতঃপ্রণাম। মিনি আগেই ফোন ছেড়ে দিল। কেমন যেন রাগ হচ্ছে তার। ফোনের সামনের চেয়ারটায় গোঁজ হয়ে বসে রইল মিনি ঘড়ির দিকে তাকিয়ে। নিচ থেকে রমলা ডাকল, মিনি, চা খাবি? আয়, এখানে পাঠিয়ে দাও মা। মিনি উঠল না। প্রায় আধ ঘন্টা পরে মিহিরের কলেজে ফোন করল। কলেজ সকালবেলা বন্ধ। দারোয়ান ধরল। হ্যালো, কি চাই? ওখানে কি প্রফেসর রায় মানে মিহির রায় রয়েছেন? আজ্ঞে না, এখন তো কলেজ বন্ধ, 10টায় খুলবে। আচ্ছা। ফোন ছেড়ে দিল মিনি। আরো 10 মিনিট পরে ডায়াল ঘুরিয়ে ডাকল ডক্টর সত্য রায়ের বাবাকে। হ্যালো, কে? আমি একজন ছাত্রী স্যার, নাম মঞ্জুশ্রী পুরকায়স্থ। ওখানে কি আমাদের কলেজের প্রফেসর মিহির রায় আছেন? মিহির তো ছিল, একটু ধরো, দেখি সে আছে কিনা। মিনি ধরে রইল ফোন। মিনিট 2 পরে মিহির এসে ফোন ধরল, বলল, হ্যালো, কে? আমি শ্রীমতী মিনি। ও মিনু, কি খবর? খবর কিছু নেই স্যার, আপনার জরুরি কাজটা কোথায় তাই জানলাম। একটু থেমে মিনি আবার বলল, আচ্ছা স্যার, আপনাকে বিরক্ত করলাম, মাফ করবেন, নমস্কার। মিহির চুপ করে আছে। মিনি ফোন ছেড়ে দিল। রাগে দুঃখে তার মুখ চোখ লাল হয়ে উঠেছে। যা সে আশঙ্কা করেছিল তাই ঘটেছে। এখন দিদিকে কি বলা যাবে? আহা, বেচারা দিদি তার, কত আশা নিয়ে কাল থেকে সে অপেক্ষা করছে। দিদি এই আঘাত সামলাবে কি করে? কেন এই আশা দিল মিহির তাকে? কেন? ও একটা ক্রিমিনাল। চেয়ার ছেড়ে উঠতে উঠতে মিনি ক্রিমিনাল কথাটা উচ্চারণ করল। ওর মা শুনতে পেয়ে বিস্মিত হয়ে শুধালো, কাকে কি বলছিস মিনি? তোমাকে, তোমাকেই বলছি ক্রিমিনাল। কারণ কি? কারণ তুমি আমাদের মা হবার যোগ্য নও। অন্যায়ভাবে তুমি আমাদের মা হয়েছ, তোমার শাস্তি হওয়া উচিত। যা, নালিশ কর গে। হ্যাঁ, করব তো, তোমার নামে নালিশই করতে হবে। আমার অপরাধটা কোথায়? তুমি আমাকে, হিরণকে আর দিদিকে সমানভাবে ভালোবাসতে পারোনি, এই তোমার অপরাধ। কিসে প্রমাণ হয় রে? বিস্তর, অসংখ্য প্রমাণ আছে তার। দিদির উপর তোমার ভালোবাসা মেকি, ঝুটা। তুমি কি মনে করো দিদি আমাদের ফেলনা নাকি খেলনা? এসব কি বলছিস মিনু? লোকে শুনলে বলবি কি? তোর দিদির বিয়ে হবে, তার জন্য যা কিছু করা সম্ভব সবই করা হবে। কিছু করা হবে না মা, দিদির বিয়ে হবে না। হবে না? না, দৃঢ় কণ্ঠে বলল মিনি। দেব না দিদির বিয়ে। দিদি আমাদের দিদি হয়েই ঘরে থাকবে। আমরা 3 ভাই বোন সমান অংশে ভাগ করে নেব বাবার যা কিছু আছে। বাবাকেই আমি বলবো সে কথা। বেশ তো, তাই নিবি। আমার উপর অযথা দোষ চাপাস কেন? চাপাই কেন? তুমি দোষী তাই। আমি দোষী? হ্যাঁ, তোমার আপত্তিতেই বাবা ইচ্ছে মতো দিদির চিকিৎসার জন্য টাকা খরচ করতে পারেননি। তুমি দিদির জন্য টাকা খরচ করতে নারাজ। তুমি মা হতে পারলে না মা, তুমি সৎ মা। চলে গেল মিনি। তার যতটা রাগ মিহিরের উপর ছিল সবটাই ঝেড়ে দিয়ে গেল মা রমলার উপর। রমলা খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এরা ভাই বোনের দিদিকে কি চোখে দেখে। সে ভালোবাসা এতই গভীর যে নিজের মাকে সৎমা বলতে পারল না। তবে এটাও বুঝল রমলা, মিনির এই রাগের কারণ সম্পূর্ণ স্বতন্ত্র। কোথাও হয়তো এমন কিছু ঘটেছে যার জন্য মিনির এই ক্রুদ্ধ মূর্তি। কিন্তু কি সেটা? দেখল মিনি উপরে চিনির কাছে গেল না। তার পড়ার ঘরে বসল গিয়ে। খবরের কাগজটা নিয়ে পড়ছে। রমলা তখন আর কিছু বলল না, তবে বলবে, জিজ্ঞেস করবে মিনিকে। মিনির পিঠের উপর ভিজে চুলগুলো পড়ে আছে। রমলা বলল, যা ছাদে গিয়ে চুলগুলো শুকিয়ে আয়।
না, ছাদে যাব না। ও বাড়ির ওই ছেলেটা বড্ড তাকায় আমার দিকে। কে? কোন ছেলেটা? ওই যে আন্নাকালীর ভাই গন্নাকাটা, সে বজ্জাত ছোঁড়াটা। আবার কে? ও, ঋত্বিক। গন্নাকাটা হবে কেন? বেশ তো সুন্দর চেহারা তার। আহা, কি বা রূপ! ময়ূর একটা ওকে কিনে দিতে হবে, কার্তিক হয়ে যাবে। ওর মা আমার কাছে প্রস্তাব করেছিল তোর জন্য। ওর মুখে মুড়োঝাঁটা মারতেও ঘেন্না করে আমার। ঘেন্না তোর সবাইকেই করে, মিহিরের মতো ছেলেকেও। মিহির? রাম বলো, রাম রাম রাম। মিহির মানে যদি সূর্য হয় তো জানো মা, আমি সূর্যকে বলছি, তিনি ওই নাম পরিত্যাগ করুন। চলে গেল মিনি। এতক্ষণে রমলা বুঝল ব্যাপারটা তাহলে মিহিরকে নিয়েই। তবে কি ব্যাপার কে জানে। মিনি চট করে ভাঙবে না। মিহির কাল আসেনি, মত বদলালো নাকি? হঠাৎ রমলার মনে পড়ে গেল ডক্টর সত্যরায়ের বোন সুপ্তিকে। সুপ্তি সকলের চেনা। কে জানে কিছু অঘটন ঘটল কিনা সেখানে। ফোনে শুনিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। দিদির তরফ থেকে শোনাচ্ছি বলেছিল মিনি, এবং করুণ আবেদনও জানিয়েছিল। তবু যায়নি মিহির সেখানে। রবি, সোম, মঙ্গলবার কাটল, কিন্তু যাওয়া হয়নি। না যাওয়াটা যে অন্যায়, অপরাধ হচ্ছে, এ সত্য আজ আর বুঝতে চায় না মিহিরের মন। ওখানে আর না যাওয়াই মঙ্গল তার পক্ষে। চিনি শীঘ্র না হোক, বিলম্বে তাকে ভুলে যাবে। মানুষ চিরদিন এসব মনে রাখে না, ভুলে যাওয়াই স্বাভাবিক, আর সেটাই তার পক্ষে মঙ্গলকর। অতএব আর সেখানে যাবে না মিহির। কথাগুলো ভাবছিল মিহির সকালে চা খেতে খেতে। হিসেব করে দেখল 4-5 দিন সে যায়নি চিনিকে দেখতে বা তার সঙ্গে কোনো কথা বলতে, অথচ পাকা কথা সে দিয়ে এসেছে বিয়ে করবার। ব্যাপারটা মানবিক দিক দিয়ে যতটা কুৎসিতই হোক, কেউ জানবে না, কিন্তু এর একটা সামাজিক দিকও আছে, যা চোখ এড়িয়ে যাবে না। বিশেষত রমলা আর বিমলের চোখ, এবং মিনি তাকে কোনোদিন ক্ষমা করবে না। কলেজে কাজ আছে, এই মিথ্যা কথা বলে বেশি দিন আত্মরক্ষা করা যাবে না, এবং মিনির মতো মেয়ের পক্ষে তার কলেজে খোঁজ নেওয়াও কঠিন কিছু নয়। হয়তো এর মধ্যেই মিনি সেটা করেছে তলে তলে, এবং মিহিরকে একটি আস্ত শয়তান ভেবে আর কোনো উচ্চবাচ্য করেনি। পুরুষের মনের একটা স্বাভাবিক ধারণাই হচ্ছে সে কোনো নারীর মনে শয়তান রূপে প্রতিভাত হতে চায় না। যে কোনো পুরুষ প্রতিটি নারীর অন্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় দেবতার আসনে। প্রতিটি পুরুষের এই অনুভব বোধ আছে বলেই পৃথিবীর মানুষের মধ্যে আজও কিছুটা দেবত্ব না হোক, মানবত্ব দেখা যায়। নইলে পুরুষ জাতি এতদিনের পৃথিবীকে নরকে পরিণত করত। নারীর অন্তরে নিজেকে উদার মহান রূপে, শান্ত শুদ্ধ বৃদ্ধ রূপে, অন্তত সাধারণ সংসারী পত্নীপুত্র প্রতিপালক রূপে প্রতিভাত হতে চায়। কোনো নারীর চোখে নিজেকে হীন, নীচ এবং অনুদার রূপে দেখাতে চায় না সে। মিহিরও চাইল না। হয়তো আরও কিছুক্ষণ চিন্তা করত মিহির। তার চিন্তাসূত্র ছিন্ন হল। এই বাড়ির মালিক দিবাকর বাবুর চাকর এসে জানালো, আপনাকে ফোনে কে ডাকছেন? ও আচ্ছা, যাচ্ছি। উঠল মিহির। নিজের ফোন না থাকায় দিবাকর বাবুর ফোন নম্বরটা সে দিয়েছিল সুক্তিকে। তাহলে সুক্তিই ডাকছে। হ্যালো, কে? আমি সুক্তি। ও, কি খবর? খবর? আজ বিকেলে আপনার সঙ্গে যে এনগেজমেন্ট আছে সেটা বাতিল করতে হলো। কেন, হঠাৎ কি হলো? হঠাৎ নয়, আমার মনে ছিল না। আজ আমাদের প্রাক্তন ছাত্রী সম্মেলন। আমাকে সেখানে গাইতে হবে। 4টে-5টায় বেরিয়ে যাব, ফিরব রাত্রে। আশা করি আপনি আমার এই বিস্মরণের জন্য কিছু মনে করবেন না। না না, মনে করবার কি আছে। বেশ, বোটানিক বাগানে তাহলে যাচ্ছেন কবে? কাল যদি না হয় তো পরশু। সে খবর কখন পাবো? কাল ফোনে জানিয়ে দেব। আচ্ছা, নমস্কার। ফোনটা ছেড়ে দিল সুক্তি। মিহির বুঝল ওখানে যেন আরো কারা রয়েছেন। তারা জোর তাগাদা দিচ্ছেন সুক্তিকে ফোনে কথা শেষ করতে।
তাই অমন আকস্মিকভাবে ফোনটা ছেড়ে দিল শক্তি। মিহির ফোনে শক্তির কথা শুনে খুবই আহত হলো। আহত হবারই কথা, তবে ওখানে হয়তো আরো বেশি জরুরি দরকার কিছু আছে, তাই শক্তি এমন করল ভেবে মিহির নিজেকে সান্ত্বনা দিল। তবু যেন তার মন পীড়িত হচ্ছে। সে আরো ভাবল, শক্তি তাদের প্রাক্তন ছাত্রী সম্মেলনের সভায় তো মিহিরকেও নিয়ে যেতে পারত। পর মুহূর্তে আবার ভাবল, হয়তো শুধু ছাত্রীরাই সেই সম্মেলনে থাকবে, পুরুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ। কিন্তু এ যুগে এরকম তো হয় না, সর্বত্রই নারী পুরুষ আজ মিলেমিশে কাজ করছে। কিন্তু কোথায় এই ছাত্রী সম্মেলন? খবরটা তো বলল না শক্তি। তবে মিহির জানে শক্তি কোন কলেজে পড়েছে, জানে যখন সত্য আর সে বন্ধুত্ব পাতিয়েছিল তখন থেকে। শক্তি ছিল তখন অনেক ছোট, লেডি ব্রাবনে পড়ত শক্তি। দিবাকর বাবু ছাপাখানার ব্যবসা করেন, অমায়িক ভদ্রলোক, ছোট্ট পরিবার, সংখ্যায় মাত্র 4 জন, স্বামী স্ত্রী আর 2টি ছেলে মেয়ে। ছেলের নাম অঞ্জন আর মেয়ের নাম খঞ্জনা অথবা খঞ্জনী। ছেলে 25 পড়েছে, মেয়ের বয়স হলো 20। ছেলে মেয়ের নামে এইরকম ইয় সংযুক্ত জ প্রীতি দিবাকর বাবুর আর পত্নী রঞ্জিতা দেবীর। নিজের ইয় সংযুক্ত জ অক্ষরটা তিনি ছেলে আর মেয়ের নামে জুড়েছেন এবং স্বামীকে আদেশ করেছেন প্রেসের টাইপ ইয় সংযুক্ত জ যেন বেশি থাকে, কারণ ওই ইয় সংযুক্ত জটাই আমার লাক, মানে ভাগ্য। কেন, ওটাই তোমার লাক কেন? দিবাকরবাবু জিজ্ঞেস করেছিলেন। এই প্রশ্নের উত্তর শ্রীমতী রঞ্জিতা জানিয়েছিলেন। গৃহদেবতা শ্রী শ্রী করঞ্জাক্ষ শিবের পুজো দিয়ে ছাপাখানা খুলে লাক খুলেছে। ওই শিবের নামের বিশেষত্ব ইয় সংযুক্ত জ। কথাটা শুনে হেসেছিলেন দিবাকরবাবু। বলেছিলেন, তাহলে আমার নামেও একটা ইয় সংযুক্ত জ লাগিয়ে দাও। না, তা হয় না, আমার ছেলেমেয়ের নামে দিয়েছি, বউয়ের নামেও থাকবে ইয় সংযুক্ত জ। আরও বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই থাকতে হবে তার নামে ইয় সংযুক্ত জ। আমরা তো ভঞ্জ উপাধিকারী, তোমার নামে ইয় সংযুক্ত জ আছে, দিবাকর ভঞ্জ। এখন অঞ্জনা মঞ্জুলা নামের মেয়ে চাই আমার বৌমার জন্য। খোঁজ করো, এখন ওই নামের মেয়ে কোথায় আছে। হাসিটা সামলে নিয়ে চলে গিয়েছিলেন দিবাকর বাবু। বলেছিলেন, তুমি খোঁজ করো। মিহির ফোন ছেড়ে দিবাকর বাবুর ঘরেই রয়েছে। হঠাৎ বলল, খঞ্জনার বিয়ের চেষ্টা করছেন তো, কোথাও ঠিক হলো নাকি? না, খঞ্জনা এখন বিয়ে করতে চায় না, আরও পড়তে চায়, পড়ুক, তবে এবার ছেলের বিয়ে দেব। আমার হাতে একটি ভালো মেয়ে আছে। কি রকম মেয়ে? খুব ভালো মেয়ে, আমার ছাত্রী। তাই নাকি? বেশ বেশ। ওরে সাগর, তোর মাকে জলদি ডেকে দে তো। মিনিট খানেকের মধ্যেই রঞ্জিতা দেবী এসে বললেন, কি ব্যাপার? মিহির বলছে ওর এক ছাত্রী আছে, খুব ভালো মেয়ে, অঞ্জুর জন্য। কি নাম তার? মিনি, মৃন্ময়ী, খুব সুন্দরী আর বুদ্ধিমতী, দেখবেন আপনারা? না, ও হবে না, ওর নামে ইয় সংযুক্ত জ নেই, সেই কারণে হবে না। কি ব্যাপার, ইয় সংযুক্ত জ চাই? হ্যাঁ, নামে ইয় সংযুক্ত জ দরকার, নইলে তুমিই তো একটা ভালো পাত্র, তোমার হাতে খঞ্জনাকে দিতে পারতাম। তোমার নামে ইয় সংযুক্ত জ নেই, তাই ও কথা তুলিনি। হা ভগবান, মা বাবাকে গাল দিতে ইচ্ছে করছে কাকিমা, কেন যে তারা ইয় সংযুক্ত জ দিয়ে আমার নাম রাখেননি। মিহির কাঁদো কাঁদো স্বরে বলল কথাগুলো। রঞ্জিতা দেবী তাকে বললেন, তা হোক, তুমি খুব ভালো ছেলে, তোমার বউ ভালো হোক, ভালোই হবে। খঞ্জনা বলছিল ওই বিমলবাবুর মেয়েকে নাকি তুমি বিয়ে করবে। না কাকিমা, আমি ওর কথাই তো বলছিলাম, ওরই নাম মিনি। ও হবে না, আমার জামাইয়ের নামেই ও সংযুক্ত জ চাই, বউয়ের নামে তো চাইই চাই। নাম নিয়ে তো বাড়াবাড়ি করছেন কেন কাকিমা? বাড়াবাড়ি কিসের? ইয় সংযুক্ত জ হচ্ছে লাক, ও আমার চাইই, ও ছাড়া আমার চলবে না।
চলে গেলেন রঞ্জিতা দেবী। মিহির দিবাকর বাবুকে জিজ্ঞেস করল, এ কি রকম বাতিক কাকাবাবু? বাতিকের আবার রকম কি? হাসলেন দিবাকর বাবু। ইতিমধ্যে খঞ্জনা ঢুকল ঘরে। মিহিরের কাছে এসে বলল, মিহিরদা, আমায় একটা সিলেবাস এনে দেবেন? হ্যাঁ, এনে দেব, কালই এনে দেব। বাইরের বারান্দা দিয়ে ফিরছে মিহির। খঞ্জনার সঙ্গে আসতে আসতে বলল, মিনিকে নিলেন না আপনি? না, ওকে বোনের মতো দেখি, যেমন দেখি তোকে। মিনি আমাকে বলেছিল ওর সেই পঙ্গু বোন চিনিকে নাকি আপনি বিয়ে করতে চান, তাই মিনি আপনাকে ছেড়ে দিল। এ কি সত্যি মিহিরদা? হ্যাঁ, কিছুটা সত্যি। তবে চিনিকেও আমি নিতে পারলাম না খঞ্জনা, ও একেবারে অকেজো। ও, বেচারা খুবই আশা করেছিল আপনার কাছে, এখন হতাশ হয়ে যাবে খুব। ওটা সেন্টিমেন্ট, ভুলে যাবে অল্প দিনেই। সব ব্যাপার ভোলা যায় না মিহিরদা। যাকগে, আমার সিলেবাস এনে দেবেন কিন্তু কালই, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই আনব, বলে মিহির চলে এলো। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস দীপ চাহে শিখার ৪র্থ পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই নিজের যত্ন নিন এবং ভালো থাকুন। টাটা।